আসসালামু আলাইকুম, আমি সেজান পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে। আমি আজ তোমাদের পর্যাবৃত্ত গতি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রত্যেকটি প্রশ্ন বিস্তারিতভাবে সমাধান করে দেব এবং পরবর্তীতে ইনশাল্লাহ যা যা পড়াবো এর মধ্যে থেকে পরীক্ষায় আসবে এবং যা যা আসবে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে অবশ্যই অ্যান্সার করতে পারবে। আরেকটা কথা বলে রাখি, আমার হোয়াটসঅ্যাপে দুইটি গ্রুপ রয়েছে, একটি ছেলেদের একটি মেয়েদের। সেখানে আমি আমার এই ক্লাসের পিডিএফ, আমার অন্যান্য হ্যান্ড নোট, গাইডলাইন দিয়ে থাকি এবং আমি রাজশাহীর জন্য ফ্রিতে পরীক্ষা নেওয়া শুরু করেছি। সো তোমরা চাইলে ফ্রিতেই আমার গ্রুপে অ্যাড হতে পারো। সো এখন শুরু করি। দেখো, এটা হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্রিভিয়াস কোশ্চেন এবং হচ্ছে কি তার বিস্তারিত ব্যাখ্যা। আর এখানে আমার যে খাতাটি রয়েছে সেটি হচ্ছে আমার একাডেমিক লাইফের খাতা। এটা কেন রেখেছি? কারণ আমাদের অনেকগুলো ফর্মুলা এটা থেকে কাজে লাগবে। সো যাই হোক, আমরা এটি শুরু করি, দেন যখন দরকার হবে তখন আমি এটি জাস্ট একবার দেখিয়ে দিব। সো এখন দেখো, ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক বেগ π/30 রেডিয়ান পার সেকেন্ড, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। সো এখানে তোমার π/30 না দিয়ে কখনো কখনো 0.105 রেডিয়ান পার সেকেন্ড আকারেও থাকতে পারে। সো এই ভ্যালুটা মুখস্থ রাখো। এরপর দেখো, ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ হচ্ছে কি π/1800 রেডিয়ান পার সেকেন্ড বা 1.74 × 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ π/21600 রেডিয়ান পার সেকেন্ড বা 1.45 × 10⁻⁴ রেডিয়ান পার সেকেন্ড। এখন খেয়াল করো, এই সেকেন্ড ও মিনিটের কাটার কৌণিক বেগের অনুপাত হয় হচ্ছে তোমার 60:1, আর হচ্ছে সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাটার কৌণিক বেগের অনুপাত হয় 1:12:720। এটা একটু মনে রেখেও, এটা আসতে পারে। এখন দেখো, কৌণিক বেগের যে সমীকরণ সেটা কি? ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। সো আমাদের এই সেকেন্ডের কাটার ক্ষেত্রে টি এর ভ্যালু হবে হচ্ছে 60 সেকেন্ড, মিনিটের কাটার ক্ষেত্রে টি এর ভ্যালু 3600 সেকেন্ড, অ্যান্ড ঘন্টার কাটার ক্ষেত্রে টি এর ভ্যালু 43200 সেকেন্ড। আর হচ্ছে আমাদের কৌণিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড, কৌণিক ত্বরণের একক রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো এইগুলো কেন লিখে দিয়েছি? সো তোমরা যদি চাও যে আমরা এগুলো মুখস্থ করবো না, আমরা মনে রাখবো বা কীভাবে হয় সেটা দেখবো, তাহলে হচ্ছে এইটা জাস্ট এখন এই যে এই জায়গাগুলোতে আমাদের 2π/t, সো এই টি এর ভ্যালু জাস্ট বসিয়ে দাও 60, 3600 আর হচ্ছে তোমার 43200, এই ভ্যালুগুলো বসিয়ে দাও। দেখবা নিচে কী হবে, উপরে 2 আর হচ্ছে এই টি এর ভ্যালুগুলো কাটাকাটি হয়ে এই যে এই ভ্যালুগুলো থেকে যাবে। সো আশা করি এগুলো ইনশাল্লাহ তোমরা করতে পারবা। তো চলো আমরা পরবর্তী পেজে যাই। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 9 গুণ করা হলে এর দোলনকাল কত হবে? খেয়াল করো, আমাদের ফর্মুলা হচ্ছে t = 2π√L/g, অর্থাৎ t প্রপোর্শনাল টু কি √L। তাহলে এখানে L কি করা হয়েছে? 9 গুণ করা হয়েছে, তাই না? তো লিখলাম, তাহলে যেহেতু 9 গুণ করা হয়েছে তাহলে 9কে রুট করে দাও। 9কে রুট করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। সো 9কে রুট করলে হয় 3, তাহলে আমাদের দোলনকাল কী হবে? 3 গুণ হবে। আর আমাদের সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, তাহলে 3 গুণ 2 6 সেকেন্ড। এখন দেখো, সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হচ্ছে 0.5 হার্জ। কারণ কি আমাদের কম্পাঙ্ক f = 1/t আর 1/2 = কি 0.5, হাফ। সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য 0.993 মিটার। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে। আচ্ছা, ফর্মুলাগুলো কাজে লাগবে, আমি এখন একটু জাস্ট বলে দিই যেগুলো লাগবে। যে ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t বা 2πf, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু k/m, তারপর হচ্ছে f = kx ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার mx। দেখো ওমেগা স্কোয়ার m কীভাবে আসলো? যেহেতু ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু k/m, তাহলে তোমার k ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার m। দ্যাটস ওয়াই k এর জায়গায় লিখেছি ওমেগা স্কোয়ার m × x। এই লাইনটা কাটা না, ভুল করে কেটে দিয়েছিলাম এর আগে। আর যখন আমাদের এই স্মরণটা সর্বোচ্চ হবে সেক্ষেত্রে সেটা কী হয়? বিস্তার হয়ে যায়। সো তখন আমরা x এর জায়গায় k লিখতে পারি, সরি x এর জায়গায় a লিখতে পারি, এই আর কি পার্থক্য। আর এই যে আমাদের সরল দোলন গতির ক্ষেত্রে অবকলনীয় সমীকরণটা কি? d²x/dt² + ω² x = 0। এটা দিয়ে পরীক্ষার হলে ম্যাথ থাকবে, রাবি তো আসছিল, সামনে পাবে। এখন দেখো, আমাদের সরণের যে সমীকরণ x = a sin ωt + del, v = a ω cos ωt + del, a = -ω² a sin ωt + del। সো x max = হচ্ছে a, v max = ωa, a max = ω² a, v = ω√a² - x², EP = half kx², EK = half mv²। সো টোটাল এনার্জি বা মোট শক্তি হয় কত? half ka²। t = 2π√L/g, t = 2π√M/k, t = 2π√E/g। এখন দেখো, পরিচয়গুলো লিখে রেখেছি। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, টি পর্যায়কাল, n পর্যায় সংখ্যা, স্মল টি সময়, এফ কম্পাঙ্ক,
কে স্প্রিং ধ্রুবক, এম ভর, এ বিস্তার বা অ্যামপ্লিটিউড, এক্স হচ্ছে সরণ বা সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সরণ, আর সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ সরণকে হচ্ছে বিস্তার বা অ্যামপ্লিটিউড বলা হয়। ডেল আদি দশা আর ওমেগা টি প্লাস ডেল হচ্ছে দশা। এক্স ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ সরণ, ভি ম্যাক্স সর্বোচ্চ বেগ, এ ম্যাক্স সর্বোচ্চ ত্বরণ, ভি হচ্ছে বেগ, ইপি স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি বা বিভব শক্তি, ইকে গতিশক্তি। আর এখানে দেখো কয়েকটা ফর্মুলা আছে, এটা মেইনলি হচ্ছে আমাদের সিকিউ বা ঢাবি রিটেনের জন্য দরকার ছিল, তোমার অন্যান্য ভার্সিটির জন্য দরকার তেমন হয় না। বাট এই যে প্রথম যে ফর্মুলাটা দেখছো যে হ্রাসপ্রাপ্ত সময় এক্স ইজ ইকুয়াল টু টি ইন্টু 1 - T1/T2, এটা দিয়ে রাবিতে একটা ম্যাথ সলভ করতে হয়, শেষের দিকে আমি সেটা করে দিয়েছি। সো এখানে যে স্মল টি সেটা ঘন্টার ক্ষেত্রে টি হয় 3600 সেকেন্ড, দিনের ক্ষেত্রে 86,400 সেকেন্ড, আর T1 হচ্ছে অ্যাকচুয়াল দোলনকাল, যেমন হচ্ছে আমাদের সেকেন্ড লোকের দোলনকাল হয় 2 সেকেন্ড, আর T2 কি পাহাড়ের চূড়া বা কয়লার খনিতে দোলনকাল, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের উপরে বা নিচের দোলনকালটা। ওকে, এখন আমরা শুরু করি। দেখো, একটি স্প্রিংয়ের অগ্রভাগে 100 গ্রাম ভর ঝুলিয়ে দেয় তোমার 0.1 মিটার বৃদ্ধি হলো। এই অবস্থা থেকে স্প্রিংটিকে টেনে আরও 2 × 10⁻² মিটার বৃদ্ধি করে ছেড়ে দেয় বস্তুর মোট শক্তি কত? ওকে, আমার এখানে মোট শক্তি বের করতে হবে। অর্থাৎ আমার এখানে ধরো একটা স্প্রিং ছিল, সো স্প্রিংটা কী করা হয়েছে, সো স্প্রিংটা প্রথমে কি ছিল 0.1 মিটার বৃদ্ধি হয়েছে 100 গ্রাম রাখার পর, বাট পরবর্তীতে স্প্রিংটিকে টেনে আরও কিছুটা বৃদ্ধি করলাম। সো বলা হয়েছে এই যে টেনে পরবর্তীতে বৃদ্ধি করা হলো, তখন স্প্রিংটিকে ছেড়ে দিলে মোট শক্তি কত হবে? ওকে, এখন দেখো আমাদের মোট শক্তির ভ্যালু আমরা একটু আগে খাতায় কী দেখেছিলাম যে হাফ কে এ স্কোয়ার, তাই না আমাদের মোট শক্তি। ওকে, তাহলে এখন দেখো আমরা ফর্মুলাগুলো একটু লিখি। আর সবার আগে যেটা করবো, আমাদের যা যা দেয়া আছে সেই ডেটাগুলো লিখবো। প্রথমে আছে আমাদের ভর, এম ইজ ইকুয়াল টু 100 গ্রাম। সো 100 গ্রাম আমরা এটাকে কী করবো, কেজিতে কনভার্ট করবো, কারণ আমরা এই ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিটকে এসআই ইউনিটে কনভার্ট করবো। আর ভরের এসআই ইউনিট হচ্ছে কি কেজি, আর গ্রাম থেকে কেজিতে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ। আমরা বড় একক থেকে ছোটো এককে যাওয়ার জন্য গুণ করি, আর ছোটো একক থেকে বড় এককে আনার জন্য ভাগ করি, এগুলো মনে রাখবা। সো এটা আমরা পেলাম। এরপর কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে যে ঝুলিয়ে দেওয়ার ফলে এত মিটার বৃদ্ধি হলো, তো এটা আমাদের এক্স। পরবর্তীতে কি বলা হয়েছে, এই অবস্থা থেকে স্প্রিংটিকে টেনে আরও এত মিটার বৃদ্ধি করা হলো। তার মানে পরবর্তীতে যে টেনে আমরা বৃদ্ধি করছি এটা কি আমার সর্বোচ্চ সরণ, অর্থাৎ এটা বিস্তার অ্যামপ্লিটিউড। সো এটা হচ্ছে আমাদের এ। এখন আসো, আমাদের সর্বোচ্চ শক্তির ফর্মুলা তো আমরা জানি যে মোট শক্তি কি হাফ কে এ স্কোয়ার। সো এর ভ্যালু আমাদের আছে, বাট আমাদের কে এর ভ্যালুটা কিন্তু নাই। সো এই কে এর ভ্যালুটা আমরা যদি বের করতে পারি তাহলে আমাদের ম্যাথ শেষ। সো কে এর ভ্যালু কীভাবে বের করবো, দেখো এফ ইজ ইকুয়াল টু কে এক্স আমরা জানি, তাহলে কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স। বাট এফ এর ভ্যালু কি দেওয়া আছে? নাই। সো এফ এর ভ্যালু দেওয়া না থাকলে প্রবলেম নাই, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ বাকি এম জি। সো আমরা এখানে সেই এম জি লিখলাম। এখন দেখো আমাদের এক্স এর ভ্যালু আছে, এম এর ভ্যালু আছে, জি এর ভ্যালু আছে। দেখো এম এর ভ্যালু হচ্ছে 0.1, এক্স এর ভ্যালু 0.1। সো উপর নিচে ভ্যানিশ থাকবে 9.8, এটা হচ্ছে আমাদের 9.8 কে এর ভ্যালু। সো এখন এখানে জাস্ট কে এর ভ্যালু দিয়ে দিই, যে হাফ ইন্টু 9.8 ইন্টু 2 × 10⁻² হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা 9.8কে 2 দিয়ে কাটলে কত হয় 4.9। তো তাহলে এখন কি থাকে 4.9 ইন্টু এটা কি স্কোয়ার, তাহলে কি 2 স্কোয়ার মানে 4, আর 10⁻² মানে কী হবে 10⁻4। তাহলে এই 4কে আমরা 4.9 দিয়ে গুণ করি, গুণ করলে কত হবে দেখো 4 নং 36-এর 6 হাতে 3, 4 4 16 আর 3 19। এখন দেখো তো দশমিক ছিল কত ঘর আগে, 1 ঘর আগে, তাই না? সো 1 ঘর আগে আমরা একটা দশমিক দিয়ে দিলাম, আর বাকি যা ছিল তাই। এখন দেখো আমাদের অ্যান্সারে তো 19.6 × 10⁻4 নাই, আমাদের অ্যান্সারে ছিল হচ্ছে এটা 1.96 × 10⁻3। সো এটাকে আমরা কীভাবে 1.96 × 10⁻3-তে কনভার্ট করবো, এটা আমরা এভাবে করবো যে আমাদের দেখো এখানে 10⁻4 আর এখানে হচ্ছে 19। সো আমরা যদি এই 10⁻4কে 10 দিয়ে গুণ করি তাহলে কী হবে 10⁻3 হয়ে যাবে না? কারণ গুণের বেলায় কী হয়, পাওয়ার হয় যোগ, যে 10⁻4 × 10⁻1, তাহলে কি -4 + 1 হয়ে যাবে কি 10⁻3। আর এখানে তাহলে কি এই 10টা আমরা তো এইটা থেকে নিয়ে নেব, তাই না? তাহলে এখানে হয়ে যাবে 1.96। সো এই হ্যান্ড ক্যালকুলেশন যদি তোমরা না বুঝে থাকো আমাকে তোমরা জানিও বা হোয়াটসঅ্যাপে টেক্সট করিও, আমি ইন ডিটেলস এই হ্যান্ড ক্যালকুলেশনগুলো করিয়ে দিব। এখন দেখো সরল সন্ধিত গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ y = 10 sin ওমেগা টি প্লাস ডেল, পর্যায়কাল 4 সেকেন্ড হলে কণিক কম্পাঙ্ক কত? এটার অ্যান্সার হচ্ছে 1.57 রেডিয়ান পার সেকেন্ড। এটা কীভাবে হয় খেয়াল করো, আমাদের দেয়া আছে কি এখানে কী দেয়া আছে 4 সেকেন্ড, আর আমরা জানি
ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। দেখো এখানে আমাদের ইকুয়েশন দিয়ে রাখছে, বাট আমাদের আসলে ইকুয়েশনে তেমন কোনো কাজ নাই। আমরা নর্মালি জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, যেহেতু টি এর ভ্যালু আছে তো বসিয়ে দিলাম। তাহলে 2 আর নিচে হচ্ছে 4, নিচে থাকবে তাহলে 2, তাহলে π/2। তাহলে পায়ের ভ্যালু হচ্ছে 3.1416 আর নিচে হচ্ছে কি 2, সো অ্যান্সার হচ্ছে 1.57। তো দেখো এটা তোমরা যদি না বুঝো এইভাবে একবারে করা, তাহলে তোমরা এটা ভাগ করে নিতে পারো, ভাগ করলে এভাবে করতে পারো, ঠিক আছে। তারপর দেখো স্প্রিং ধ্রুবকের মাত্রা, এটা কি mt ইনভার্স 2, এটাও রাবিতে আসছে। এখন স্প্রিং ধ্রুবক নিয়ে যা যা দরকার আমি সেগুলো লিখে দিচ্ছি। দেখো স্প্রিং ধ্রুবক f ইজ ইকুয়াল টু kx, তাহলে k ইজ ইকুয়াল টু f/x। এখন দেখো তোমার শুধু এইটার ক্ষেত্রে না, তোমার বইয়ে যতগুলো তোমার মাত্রা, একক বা ফর্মুলা দরকার হবে সব কিছু ঠিক এইভাবে করবা। এখন এটার জন্য তোমার জাস্ট এই 3টা বিষয় মাথায় রাখতে হবে। 3টার একক ও মাত্রা যদি তুমি মনে রাখো, তাহলে তোমার বইয়ে বা এক্সামে যতগুলো মাত্রা একক আসবে তুমি ইনশাল্লাহ সলভ করতে পারবা। কীভাবে পারবা দেখো, ভরের একক হচ্ছে কেজি, মাত্রা এম, স্মরণ, দৈর্ঘ্য বা দূরত্ব এদের একক হচ্ছে কি মিটার আর মাত্রা এল, সময়ের একক সেকেন্ড, মাত্রা টি। এখন দেখো আমরা এরপর কি পাই, আমাদের বেগ। তোমরা চাইলে এই 3টা একটু মনে রাখতে পারো, কারণ বাদবাকি সকল এককের ক্ষেত্রে তোমার বেগ, ত্বরণ, বল এগুলো দরকার হয়। আর যদি মনে না রাখো, এটা বের করাও শিখিয়ে দিয়েছি, সো একবার জাস্ট শুনো। বেগ হচ্ছে কি ms ইনভার্স 1 বা lt ইনভার্স 1, ত্বরণ ms ইনভার্স 2 lt ইনভার্স 2, বল কেজি ms ইনভার্স 2 বা নিউটন, অথবা কি এটার মাত্রা mlt ইনভার্স 2। এটা কীভাবে হয় দেখো, v ইজ ইকুয়াল টু s/t, যেখানে s এটার একক কী তাহলে আমাদের মিটার, t এর একক সেকেন্ড, তাহলে ms ইনভার্স 1। আর যদি মাত্রা বের করতে চাও তাহলে দেখো আমাদের এই যে স্মরণ এর মাত্রা কি এল, সময়ের মাত্রা টি, তাহলে lt ইনভার্স 1। এখন আসো ত্বরণের যদি তুমি বের করতে চাও, তাহলে ত্বরণ মানে কি বেগ বাই সময়, সো বেগ মানে কি স্মরণ বাই সময়, তাহলে কী হবে স্মরণ বাই সময় স্কোয়ার, তাহলে স্মরণের একক মিটার আর সময়ের স্কোয়ার সেকেন্ড, তাহলে ms ইনভার্স 2। আর মাত্রা যদি বের করতে চাও তাহলে স্মরণের মাত্রা এল আর সময়ের মাত্রা টি, তাহলে lt ইনভার্স 2 হয়ে যাবে। এবার দেখো বল, বল কি ভরগুণ ত্বরণ, দেন ত্বরণ মানে কি বেগ বাই সময়, আর বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময়, তাহলে থাকবে হচ্ছে mst স্কোয়ার। এখন দেখো আমাদের এম অর্থাৎ ভরের একক কেজি, স্মরণের একক মিটার আর তোমার সময়ের একক সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা নিউটন। আর মাত্রা যদি বের করতে চাও তখন দেখো এই ভরের মাত্রা হচ্ছে আমাদের এম, স্মরণের মাত্রা এল আর সময়ের মাত্রা টি, mlt ইনভার্স 2। এরপর দেখো তাহলে আমাদের সেই স্প্রিং ধ্রুবক f ইজ ইকুয়াল টু kx, তাহলে k ইজ ইকুয়াল টু f/x। তাহলে নর্মালি যদি তোমার বলের এককটা মনে থাকে নিউটন, আর স্মরণের একক হচ্ছে সেকেন্ড, তাহলে নিউটন সেকেন্ড ইনভার্স 1। আর যদি মাত্রা বের করতে চাও তাহলে দেখো আমাদের বলের মাত্রা হচ্ছে আমাদের mlt ইনভার্স 2 আর স্মরণের মাত্রা হচ্ছে এল, তাহলে এল ভ্যানিশ থাকবে mt ইনভার্স 2। সো তোমরা চাইলে এভাবেও বের করে নিতে পারো, আর যদি চাও যে না ভাই আমি এভাবে বের করবো না, আমি এগুলো মনে রাখবো, মনে রেখে করবো, সেটাও করতে পারো, সেটা তোমার ইচ্ছা। এরপর দেখো এল দৈর্ঘ্য ও কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে সমান 4 টুকরা করা হলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত? দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা কি, 4 টুকরা করা হয়েছে, সো অ্যান্সার 4k। একটা স্প্রিংকে যতটা সমান টুকরায় বিভক্ত করা হবে তার স্প্রিং ধ্রুবকও তত হবে। 2টা সমান টুকরা করলে 2k, 5টা করলে কি হবে 5k, 10টা সমান টুকরা করলে 10k। সেগুলা জাস্ট দেখবার অ্যান্সার করবা, রাবিতে এগুলো আসছে, আশা করি পরবর্তীতে ইনশাল্লাহ আসবে। পরবর্তী কোশ্চেন, একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে এর দোলনকাল অসীম। কেন অসীম হয় খেয়াল করো, t ইজ ইকুয়াল টু 2/√L/g, তাহলে t প্রপোর্শনাল টু 1/√g। আর পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষক ত্বরণ 0, তাহলে এখানে তুমি বসাও তো 1/0, তাহলে কি হবে ইনফিনাইট, কারণ আমরা জানি কি সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনাইট, অর্থাৎ অসীম। এখন দেখো একটি সরল দোলকের দোলনের সময় কি ঘটে, ববের গতিশক্তি অপরিবর্তিত থাকে, গতিশক্তি ও স্থিতিশক্তি সমান থাকে, স্থিতিশক্তি কমলে গতিশক্তি বাড়ে, কোনোটি নয়। অ্যান্সার হবে এটি, স্থিতিশক্তি কমলে গতিশক্তি বাড়ে, গতিশক্তি কমলে স্থিতিশক্তি বাড়ে। সো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে এটার জন্য দেখো কি করেছি, এই জায়গাটি একটু মনোযোগ দিতে হবে। এই জায়গা থেকে রাজশাহীতে বেশ কয়েকটা প্রশ্ন আসছে, সো একটু মনোযোগ দাও যে সাম্যাবস্থানে কী কী বেশি থাকে আর কী কী শূন্য থাকে, আর সর্বোচ্চ অবস্থানে কী কী বেশি থাকে কী কী শূন্য থাকে। তো যে কোনো একটা মনে রাখবা, হয়তো সাম্যাবস্থান অথবা কি সর্বোচ্চ অবস্থান অর্থাৎ বিস্তারে। তো যে কোনো একটা মনে রাখো, তাহলে অন্যটি মনে রাখতে হবে না। আবারও বলছি এটা খুবই ইম্পর্টেন্ট, রাবিতে কোশ্চেন আসছে, ইনশাল্লাহ সামনেও আসবে, বা অন্য ভার্সিটিতেও আসবে। তো খেয়াল করো আমাদের এটা কি সর্বোচ্চ অবস্থান, এখানে বেগ হচ্ছে 0,
ত্বরণ হয় সর্বোচ্চ, সরণও হয় সর্বোচ্চ, বিভব শক্তি সর্বোচ্চ, গতিশক্তি জিরো। খেয়াল কর একটা বিষয়, আর গতিশক্তি তো জিরোই হবে যেহেতু এখানে বেগ জিরো, কারণ আমরা জানি ইকে ইজ ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার, তাই না? ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার, এই যেটা তোমরা জানো সবাই, ইকে ইজ ইকুয়াল টু কি আমাদের হাফ এম ভি স্কোয়ার। সেটা হচ্ছে বেগ, বেগ জিরো হলে কি হবে, গতিশক্তিও জিরো হবে। এখন বিষয় যেটা সেটা হচ্ছে যে ধরো আমার হাতে যে কলমটা আছে, এটা ধরো একটা সরল দোলক, তুমি চিন্তা করতে পারো, দেখা যাচ্ছে কিনা একটু দেখি। আচ্ছা, এইভাবে দেখা যাবে। তো ধরো এমন এই কলমটা এইভাবে ধরো দোল খাচ্ছে, এইদিকে যাচ্ছে, নিচে নামছে, উপরে উঠছে, নিচে নামছে। সো খেয়াল করো, এই যে কলমটা সে উপরে উঠে আবার নিচে কেন আসলো, সে কেন ঘুরে চলে যেতে পারলো না? এর কারণ কি? এটার আর গতি নাই, অর্থাৎ কি এটার আর কোনো বেগ নাই। যদি বেগ থাকতো তাহলে কি হতো, এটা এই দিকে ঘুরতে থাকতো এভাবে। যেহেতু বেগ নাই সেহেতু এটা কি আর ঘুরতে না পারে, সে আবার নিচের দিকে চলে আসে অভিকর্ষ ত্বরণ এর প্রভাবে, তাই না? অভিকর্ষ বলের প্রভাবে আবার নিচে চলে আসে। সো আবার এখানে বেগ জিরো হয়ে যায়, তাই না? সো বিষয়টা কি বুঝতে পারছো যে এটা উপরে এসে এটা আর কেন এদিকে ঘুরতে পারলো না? কারণ এটার বেগ নাই, এই কারণে এটা আবার ব্যাক করছে। সো যেহেতু বেগ নাই সেহেতু কি এটার গতিশক্তিও নাই। সো যখন এখানে আসলো বেগ নাই, গতিশক্তি নাই, আর যেহেতু এখানে আমাদের এগুলা গেল, এখন দেখো তাহলে সাম্যাবস্থানে কী হবে, এটার উল্টা হবে। তাহলে এখানে কি ছিল, সর্বোচ্চ অবস্থানে বেগ ছিল জিরো, তাহলে সাম্যাবস্থানে বেগ হবে সর্বোচ্চ। যেহেতু বেগ সর্বোচ্চ তাহলে কি আমাদের গতিশক্তিও সর্বোচ্চ, আর বাকিগুলো ছিল কি ম্যাক্সিমাম, তাহলে এখানে কি সব জিরো, অর্থাৎ সাম্যাবস্থানে ত্বরণ জিরো, সাম্যাবস্থানে সরণ জিরো, সাম্যাবস্থানে বিভব শক্তি জিরো। তো তোমাকে যদি কোশ্চেন করে যে কোন অবস্থানে বিভব শক্তি সর্বোচ্চ হবে, তো তখন অ্যান্সার কী করবা, এ অবস্থানে, তাই না? বা এক্স ইজ ইকুয়াল টু এই অবস্থানে। মানে এই টাইপের কোশ্চেনগুলো রাবিতে আসছে, 3-4টা কোশ্চেন সম্ভবত আসে শুধুমাত্র এই জায়গাটা থেকে, সেটা মনে রাখবা। এরপর দেখো, এছাড়াও সরল দোলকের গতিপথের যে কোনো বিন্দুতে গতিশক্তি বাড়লে বিভব শক্তি কমে, গতিশক্তি কমলে বিভব শক্তি বাড়ে। গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি সকল বিন্দুতে সমান, ত্বরণ ও সরণ পরস্পর বিপরীতমুখী। দেখো এই বিন্দুতে তোমার গতিশক্তি জিরো, বিভব শক্তি সর্বোচ্চ, আবার এই সাম্যাবস্থানে তোমার বিভব শক্তি জিরো, গতিশক্তি সর্বোচ্চ। তুমি যদি এখন এই মাঝের কোনো বিন্দুতে চিন্তা করো, তো তুমি তখন গতিশক্তি আর বিভব শক্তি যোগ করবা, দেখবা টোটাল শক্তিটা সেমই থাকবে। এখন দেখো, সরল দোলন গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ x = 10 sin π/3t প্লাস ডেল, তাহলে এর পর্যায়কাল কত? দেখো সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার সমীকরণ x = a sin ωt প্লাস ডেল, এই দুটো সমীকরণ আমরা তুলনা করলে কি পাবো, ওমেগা = π/3, তাই না? এখানে দেখো, এখানে ওমেগা টি এর জায়গায় কি আছে, π/t, সেটা হচ্ছে ওমেগা টি। তাহলে এখানে আমরা পাবো ওমেগা = হচ্ছে তোমার π/3, সেই লিখলাম π/3। আর আমরা আবার কি জানি, ওমেগা = 2π/t। এখন এই দুটো অংশ চিন্তা করো জাস্ট, তাহলে কি লিখতে পারবো আমরা, 2π/t = π/3, সো এটা লিখলাম। সো দুই দিক থেকে পাই ভ্যানিশ, তাহলে থাকলো 2/t = 1/3, তো t = 6, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর দেখো, সরল সন্ধিত গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ y = 5 sin ωt প্লাস ডেল, আদি সরণ 2.5 সেন্টিমিটার হলে আদি দশা কত? ওকে, সেখানে আমাদের তাহলে যেহেতু এটা ওয়াই দিয়ে প্রকাশ করছে, আমরা তাহলে এটা ওয়াই ধরলাম, যে এখানে ওয়াই তাহলে 2.5 সেন্টিমিটার, সো এটা এক্স ধরুক ওয়াই ধরুক কোনো সমস্যা নাই। যেহেতু আমার আদি সরণ বলা হয়েছে, আদি সরণ অর্থাৎ শুরুতে, তাহলে শুরুতে আমার সময় কি জিরো, তাই না? তাহলে আদি সরণের ক্ষেত্রে সময় কী হবে, জিরো হবে। তাহলে এই ওয়াই আর টি এই ভ্যালুটা ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে কী পাবে দেখো, 2.5 = 5 সাইন ওমেগা টি, টি এর ভ্যালু জিরো প্লাস হচ্ছে ডেল, তাহলে 2.5/5 = সাইন ডেল। এই 5কে জাস্ট এইদিকে নিয়ে আসছি, আর গুণ অবস্থায় থাকলে সমান চিহ্নের বিপরীত দিকে গেলে, সমান চিহ্নের অন্য দিকে গেলে কী হয়, ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে সাইন ডেল = কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে ডেল = সাইন ইনভার্স হাফ, আর সাইন ইনভার্স হাফ অর্থাৎ এর ভ্যালু 30 ডিগ্রি। ভ্যালুগুলো আমি কোনো একটা ক্লাসে বলেছিলাম, আশা করি মনে আছে, আর মনে না থাকলে আমি আরেকবার বলে দিচ্ছি, মনে করো জাস্ট। সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি √3/2, 90 ডিগ্রি 1, cos 0 ডিগ্রি ভ্যালু 1, 30 ডিগ্রি √3/2, এরপর হচ্ছে তোমার 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি হাফ, 90 ডিগ্রি 0, tan 0 ডিগ্রি ভ্যালু 0, 30 ডিগ্রি 1/√3, 45 ডিগ্রি ভ্যালু 1,
60 ডিগ্রি √3, 90 ডিগ্রি ইনফিনাইট। ওকে, এখন দেখো একটি বস্তু 4 সেন্টিমিটার বিস্তারে সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন করছে। সাম্যাবস্থান থেকে কত দূরত্বে বস্তুটির গতিশক্তি ও বিভবশক্তি সমান হবে? এখানে কতটা লেখা হয় নাই, দেখো সাম্যাবস্থান থেকে কত দূরত্বে বস্তুটির গতিশক্তি ও স্থিতিশক্তি সমান হবে। এটা তুমি যেটা মনে রাখবা যে x = +-a/2 দূরত্বে গতিশক্তি ও স্থিতিশক্তি পরস্পর সমান হয়। আবারও খেয়াল করো, x = +-a/2 দূরত্বে গতিশক্তি ও স্থিতিশক্তি পরস্পর সমান হয়। তো এখানে এ হচ্ছে কি আমাদের বিস্তার। আরেকটা কাজ হয় এই দূরত্বে, সেটা হচ্ছে গতিশক্তি সর্বোচ্চ গতিশক্তির অর্ধেক হয়। কি হয়? গতিশক্তি সর্বোচ্চ গতিশক্তির অর্ধেক হয়। তাহলে এখন দেখো এখানে এর ভ্যালু কত? 4 সেন্টিমিটার। তাহলে x = কি +-a/2, তাহলে x = লিখে দাও, এর জায়গায় 4, তাহলে 4/2 অ্যান্ড 4 মানে কি 2 × 2 = 4। তাহলে এখন দেখো এই 2 আর 2 মানে কি √2 × √2 = 2। আশা করি এগুলো তোমরা সবাই জানো, না জানলেও সমস্যা নয়, আমি একটু এখানে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের যে x = আমরা লিখতে পারি হচ্ছে √x × √x, বুঝছো? এই হচ্ছে বিষয় এখানে। তারপর দেখো আমাদের এখানে তাহলে হয়ে গেল যে 2√2 অ্যান্সার। সো কখনো কখনো তোমার দেখা গেল 2√2 না দিয়ে এই ভ্যালুটা দেওয়া থাকলো অ্যাকচুয়াল যে ভ্যালু, তাহলে √2 ভ্যালু হচ্ছে 1.41। সো 1.41কে 2 দিয়ে গুণ করলে কী হয় দেখো তো, 2 × 2, তারপর হচ্ছে তোমার 4 × 2 = 8। ওকে, দেন 2 × 2। তো এটা কী পেয়েছি আমরা? সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার একক ছিল। তোমার অপশন দেখা গেলো তোমাকে সেন্টিমিটার না দিয়ে মিটার দিল। তো সেন্টিমিটার থেকে মিটার যাওয়ার জন্য কী করবা? ভাগ করবা। কত দিয়ে ভাগ করবা? 100 দিয়ে ভাগ করবা। কেন ভাগ করবা? কারণ সেন্টিমিটার ছোটো একক, মিটার বড় একক, ছোটো একক থেকে বড় এককগুলো ভাগ, আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার, দ্যাটস ওয়াই 100 দিয়ে ভাগ। তো দেখো এখানে কী ছিল? 0.82, যে 2.82, তাহলে এখানে কী হয়ে যাবে? 0.2 ঘর ডানে চলে আসবে। তাহলে কী হবে? 2 এর আগে এবং সাথে একটা শূন্য দিয়ে দশমিক দিয়ে দেবো, যেহেতু 2 ঘর আগে, তাহলে কাজ শেষ। এখন দেখো একটি স্প্রিং ব্লক সিস্টেম সরল সন্ধিত গতিতে স্পন্দিত হয়। যদি বলকটির ভর ও বিস্তার দ্বিগুণ করা হয় তবে এর সর্বোচ্চ গতি কত গুণ পরিবর্তিত হবে? খেয়াল করো, আমরা জানি যে Vmax = কি ওমেগা এ, আর আমাদের এখানে তো ওমেগার ভ্যালু দেয় নাই, বাট এখানে কী দেয় আছে? আমাদের এম দিয়ে কথা বলা হচ্ছে, তাই না? যে বড় বিস্তার দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ এম আর হচ্ছে এ দ্বিগুণ করা হচ্ছে। তাহলে আমি জানি ω² = k/m, তাহলে কে তোমার ওমেগা = কী হবে? √k/m। এটা কেন করলাম? কারণ আমার এখানে এম দরকার, এম আর বিস্তার, তাই না? বড় বিস্তার, তাহলে এম এবং এ চলে আসলো। তাহলে আমরা এটা থেকে কি করতে পারি যে Vmax = কি a/√m। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমার যেটা যেটা দরকার আমরা ওইটা রেখে ইকুয়েশন থেকে বাকি সবজিটা আউট করে দিব। এখানেও তাই করছি, এখানে কে দরকার নেই, সো কে আউট করে দিয়েছি। তো থাকলো হচ্ছে a/√m। দেখো এর ভ্যালু কি তোমার বড় বিস্তার দ্বিগুণ করা হয়েছে, তাহলে সবই কি 2 হবে। এর জায়গায় তাহলে 2 দিয়ে দাও, এম এর জায়গায় 2 দিয়ে দাও, মানে 2m। তো আমরা এ আর এম না দিয়ে সরাসরি শুধু সংখ্যাগুলো লিখবো আমাদের হিসাবে সুবিধার্থে। তো দেখো 2/√2, তাহলে 2 মানে কি √2 × √2, তো নিচে উপরে √2 একটা বাদ থাকবে কি √2। ওকে, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো প্রশ্নে বড় বিস্তার উভয়ের কথা না বলে যে কোনো একটির কথাও বলতে পারে। দেখো বিস্তারের কথা বললে কী হবে? Vmax = ওমেগা এ, তাহলে Vmax = a, অর্থাৎ বিস্তার যত হবে সর্বোচ্চ বেগও তত গুণ হবে। আর যদি ভরের কথা বলতো তাহলে কী হতো? Vmax = ওমেগা এ, ওমেগা = √k/m, তাহলে Vmax = 1/√m। অর্থাৎ কি ভর বাড়লে সর্বোচ্চ বেগ কমবে এবং ভর কমলে সর্বোচ্চ বেগ বাড়বে। বিষয়টা হচ্ছে এমন, ধরো তোমার এখানে ভর 4 গুণ করা হলো, তাহলে কি হবে? বেগ অর্ধেক হবে, তাই না? বিষয়টা হচ্ছে এমন। তারপর হচ্ছে ভর 9 গুণ করা হলো, তাহলে বেগ বা সর্বোচ্চ গতিশক্তি 1/3 হবে। এই আর কি বিষয় এখানে। দেখো কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক F = 1/t, এই সরাসরি সমীকরণ রাবিতে আসছে। সো এই বিষয়গুলো মনে রাখা লাগবে। এগুলো হচ্ছে জাস্ট আমি আমার একাডেমিকের যে খাতাটা দেখিয়েছি ওইটা আমি পিডিএফও দিয়ে দিব, ওইটা একটু জাস্ট হাত লিখে প্র্যাকটিস করলে পারবো ইনশাল্লাহ। এখন দেখো আমাদের কি আছে এখানে? একটি সরল দোলকের দৈর্ঘ্য L, এর দোলনকাল অর্ধেক করতে হলে দৈর্ঘ্য কত হবে? খেয়াল করো, আমার এখানে আছে দৈর্ঘ্য আর হচ্ছে দোলনকাল। তো এখানে কী কী ছিল? আমাকে বলা হয়েছে এর দোলনকাল অর্ধেক করতে হবে, তাহলে হাফ করে দিলাম যে টি হচ্ছে হাফ, আর এল। এখন এই ফর্মুলাটা একটু যদি দেখো, টি = 2π√L/g, তাহলে টি = √L। তাহলে এল এবং টি এর মধ্যে কী সম্পর্ক দাঁড়াচ্ছে? L = t²। যেহেতু আমার এল কত করতে হবে?
সো আমি এলকে লিখলাম বাম দিকে আর টিকে ডান দিকে নিয়ে দিলাম, যেহেতু রুট আছে সেটা স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এল প্রপোর্শনাল টু টি স্কোয়ার। আমি তোমাদের একটু আগেও বলেছিলাম যে এই ম্যাথমেটিক্যাল টার্ম থাকলে আমরা কী করবো, আমার ইকুয়েশনে যেই যে ডেটাগুলো থাকবে আমি ওইগুলো ইউজ করবো, বাকিগুলো সব ভ্যানিশ করে দিব, বাকিগুলো রাখবো না। যেহেতু এখানে টি আর এল, সো টি আর এল লিখেছি, বাকি কিছু এই জিকে এবং 2π-কে ক্যান্সেল আউট করে দিচ্ছি। সো দেখো, তো এল প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এখানে টি কী করতে হবে, টি হচ্ছে অর্ধেক করতে হবে, অর্থাৎ হাফ। তাহলে এখানে এল প্রপোর্শনাল টু টি স্কোয়ার, তাহলে টি এর জায়গায় হাফ দিয়ে দাও, হয়ে যাবে কি 1/4, অর্থাৎ এল কী হয়ে যাবে L/4, অর্থাৎ 1/4 করতে হবে, শেষ। একটি সরল দোলক এক্সের দৈর্ঘ্য অপর একটি সরল দোলক ওয়াই এর দৈর্ঘ্যের 3 গুণ। ওয়াই দোলকের দোলনকাল 1/3 সেকেন্ড হলে এক্সের দোলনকাল কত হবে? খেয়াল করা, তাহলে আমরা এটা কীভাবে সলভ করবো? আর প্রথমে দেখি কী কী আছে। আমি তাহলে ধরি যে এক্সের দৈর্ঘ্য কি Lx, ওয়াইয়ের দৈর্ঘ্য Ly, এক্সের দোলনকাল Tx, ওয়াইয়ের দোলনকাল Ty, যার ভ্যালু দেওয়া আছে 1/3 সেকেন্ড। তাহলে আমাদের দেখো বলা হয়েছে যে এক্সের দৈর্ঘ্যটা কি ওয়াইয়ের দৈর্ঘ্যের 3 গুণ। তাহলে আমরা প্রথমে ওয়াইয়ের দৈর্ঘ্য ধরি, যে ওয়াইয়ের দৈর্ঘ্য ধরলাম যে Ly ইকুয়াল টু কি L, তাহলে Lx, Lx-এর দৈর্ঘ্য কী হবে 3l, কারণ এক্সের দৈর্ঘ্য ওয়াইয়ের দৈর্ঘ্যের 3 গুণ, এই 3 গুণ করলাম। এখন টি ইকুয়াল টু 2π/L/g, তাহলে টি প্রপোর্শনাল টু কি √L, যেহেতু আমার টি আর এল এর মধ্যে কাজ হচ্ছে, বাকি কিছু রাখবো না, শুধু টি আর এলকে রাখবো। তো যেহেতু দুইটা, তো আমরা দুইটা লিখে ফেলতে পারবো। আমরা যদি এটা করি যে Tx/Ty ইকুয়াল টু, তাহলে কী হবে √Lx/Ly, যদি Ty/Tx করতাম তাহলে কী হতো √Ly/Lx। তো যাই হোক, এখন দেখো তাহলে Tx ইকুয়াল টু কী হবে √Lx/Ly ইন্টু কি Ty। এখন তো Lx এর ভ্যালু কত 3l, এই সেই 3l, আর Ly এর ভ্যালু তো L, অ্যান্ড Ty এর ভ্যালু কত ছিল 1/3 সেকেন্ড। সো এই চলে আসলো। তো এখানে আমরা কাটাকাটি করে কী পাবো, উপরে পাবো হচ্ছে √3 আর নিচে থাকবে শুধু 3, তো √3/3, দেন 3 মানে কি √3 × √3, সো একটা √3 ম্যানেজ থাকবে কি 1/√3, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন দেখো 4d²x/dt² প্লাস 16x ইকুয়াল টু 0 সমীকরণটি একটি সরল সন্নিহিত স্পন্দন বর্ণনা করে। এই স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক কত, অর্থাৎ ওমেগা নিয়ে আসতে হবে তোমার। সো এই টাইপের সমীকরণ থাকলে একে প্রথমেই d²x/dt² প্লাস ω²x ইকুয়াল টু 0-তে কনভার্ট করব, যেখানে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তো আমাদের এখানে কাজটা কি মেনলি, যে d²x/dt² এর সহগ দিয়ে সমীকরণটিকে ভাগ করে দিব। কারণ আমার যে মেইন ইকুয়েশন ছিল সেখানে কি ছিল d²x/dt² প্লাস ω² ইকুয়াল টু 0, এই যে এটা আর কি তোমার, এই যে d²x/dt² প্লাস ω² ইকুয়াল টু 0। সো জাস্ট এই ফর্মেটটা নিয়ে আসবো। দেখো এই ফর্মেটে d²x/dt² এর সাথে কোনো কিছু নাই, এটা সহগ 1, দ্যাটস ওয়াই বলেছিলাম যে এর যে সহগটা ওইটা দিয়ে এই পুরো ইকুয়েশনকে আমরা ভাগ করে দিব। সো এখানে এটার সহগ হচ্ছে 4, তাহলে 4 দিয়ে ভাগ করলে কী হবে d²x/dt² প্লাস এই 16 ভাগ 4 মানে কি 4x, এই 4 দ্বারা ভাগ লিখে দিয়েছি। সো এভাবে প্রাপ্ত সমীকরণে x এর সহগ হবে ω²। ওকে, x এর সহগটা কি ω², অর্থাৎ এই এখানে x, এটা সহগ কি 4, তাহলে এটা কি আমাদের ω² ভ্যালু, দেন ω² ইকুয়াল টু 4, তাই না? তাহলে ω ইকুয়াল টু √4 ইকুয়াল টু 2। এখন দেখো কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে এবং কার্যকর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে দোলনকাল দোলকের ববের আকার, উপাদান ও ভরের উপর নির্ভর করে না। এটা কিসের সূত্র, সমকল সূত্র, ভরের সূত্র, দৈর্ঘ্যের সূত্র, কোনোটিই নয়, এটা অবশ্যই ভরের সূত্র। দেখো সরল দোলক হতে হলে কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি হতে পারবে না, অর্থাৎ 4 ডিগ্রির মধ্যে থাকতে হবে। সরল দোলকের সূত্র হচ্ছে 4টা। প্রথম সূত্র সমকল সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, তৃতীয় সূত্র ত্বরণের সূত্র, চতুর্থ সূত্র ভরের সূত্র। এখন দেখো প্রশ্নে ভর, দৈর্ঘ্য, দোলনকাল, অভিকর্ষ, ত্বরণ এসবের কোনোটাই যদি না থাকে তাহলে সেটা কি হবে সমকল সূত্র। প্রশ্নে দোলনকাল ও কার্যকর দৈর্ঘ্য থাকলে কি হবে দৈর্ঘ্যের সূত্র, অর্থাৎ টি প্রপোর্শনাল টু √L। প্রশ্নে দোলনকাল ও অভিকর্ষ ত্বরণ থাকলে কি হবে ত্বরণের সূত্র, অর্থাৎ টি প্রপোর্শনাল টু 1/√G। প্রশ্নে ভরের উপর নির্ভর করে না এই কথাটি থাকলে কি হবে ভরের সূত্র। এখন আসো তো আমরা একটু পড়ি প্রশ্নে কী বলা হয়েছে। তোমার বলছে কার্যকর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে দোলনকাল ববের আকার, উপাদান ও ভরের উপর নির্ভর করে না। এই যে আছে দেখো ভরের উপর নির্ভর করে না, যেহেতু ভরের উপর নির্ভর করে না সো এটা ভরের সূত্র। ওকে, আশা করি এটা থেকে যদি কোনো কোশ্চেন করে তোমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। পরবর্তী প্রশ্ন, স্প্রিংয়ে ঝুলন্ত m ভরের একটি বস্তুর পর্যায়কাল 2 সেকেন্ড হলে 4m ভরের বস্তুর জন্য পর্যায়কাল কত সেকেন্ড? খেয়াল করো তাহলে t ইকুয়াল টু 2π/m/k, যেহেতু আমার ভর নিয়ে কথা বলা হয়েছে এই কারণে আমি এই ফর্মুলা ইউজ করছি। ওকে, সো t ইকুয়াল টু 2π/m/k, তাহলে আমার যেহেতু পর্যায়কাল এবং কি ভর, তাহলে আমি জাস্ট t আর m রাখবো আর কিছু রাখবো না, তাহলে t প্রপোর্শনাল টু √m।
তাহলে যেহেতু আমার দুইটার কথা বলা হয়েছে, তাহলে আমি দুইটা করে ইকুয়েশন করি, তাহলে কী হবে T2/T1 = √m2/m1, তাহলে T2 = কি √m2/m1 × T1। এখন আসো আমি এখানে ধরলাম যে m1 এর ভর হচ্ছে m আর T1 হচ্ছে কি 2 সেকেন্ড, পরবর্তীতে m2 এর ভ্যালু কত 4m, এখন T2 কত এটা বের করতে হবে। এখন কখনো কখনো তোমার এখানে এই 2 সেকেন্ড না বলে কি বলবে, তোমাকে কোনো প্রশ্নে সেকেন্ড দোলক বলে দিতে পারে, এটা মনে রাখতে হবে। সেকেন্ড দোলকের দোলন 2 সেকেন্ড, এটা ক্লাসে শুরুতে পড়িয়েছি, আবারও মনে করিয়ে দিলাম। এখন এই ভ্যালুগুলো জাস্ট এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে মান পেয়ে যাবে যে m2 এর ভ্যালু হচ্ছে কি 4m আর m1 এর ভ্যালু হচ্ছে m। সো √4m/m, তাহলে এখানে দেখো mm ভ্যানিশ থাকবে √4, √4কে রুট করলে কী হবে 2, 2 × 2 = 4 সেকেন্ড। সরল দোলক ঘড়িকে খনিতে নিয়ে গেলে কি ঘটবে, সময় হারাবে, ঘড়িটি বন্ধ হয়ে যাবে, সময় লাভ করবে, সময় একই থাকবে। এক্ষেত্রে কি হয়, সময় হারাবে। দেখো T = 2π√L/g, T = 1/√g, অর্থাৎ g কমলে T বাড়ে, g বাড়লে T কমে। আর এখানে দেখো T বাড়লে সময় হারায়, ঘড়ি হয় স্লো, T কমলে সময় লাভ করে, ঘড়ি হয় ফাস্ট। পৃষ্ঠ হতে উপরে বা নিচে গেলে g এর মান কমে। তো T = √L/g, অতএব T = কি √L। এটা একটু খেয়াল রাখো। কেন খেয়াল রাখবা, কারণ দৈর্ঘ্য বাড়লে এই T বাড়ে, দৈর্ঘ্য কমলে T কমে। T হচ্ছে কি পর্যায়কাল। গ্রীষ্মকালে দৈর্ঘ্য বাড়ে, তার মানে কি T বাড়ে, ফলে সময় হারায়, ঘড়ি হয় স্লো। আর শীতকালে দৈর্ঘ্য কমে, তো দৈর্ঘ্য কমার ফলে কি হবে, T কমে, T কমে অর্থাৎ সময় লাভ করে, এ কারণে ঘড়ি কি হয় ফাস্ট হয়। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য তাপের ফলে এমনভাবে বৃদ্ধি পেল যে দোলনকাল পরিবর্তিত হয়ে 2.05 সেকেন্ড হলো। পরিবর্তিত অবস্থায় দোলকটি ঘন্টায় কত মিনিট দেরিতে যাবে, কত মিনিট দেরিতে যাবে। এই যে ফর্মুলা বললাম যে তোমার কাজে লাগবে, একটা আসছিল একটা কোশ্চেন জাস্ট অনেক আগে, মেবি 11-12 সেশন অথবা 10-11 সেশনের কোশ্চেন এটা, যেখানে আমাদের হ্রাসপ্রাপ্ত সময় x = t × 1 - T1/T2, ঠিক আছে। সেই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, যেখানে আমাদের যেহেতু ঘন্টা বলা হয়েছে, দেখো ঘন্টা, তার মানে এখানে স্মল টি এর ভ্যালু হচ্ছে 3600 সেকেন্ড, আর T1 কি আমার অ্যাকচুয়াল টাইম পিরিয়ডটা, যেটা কি 2 সেকেন্ড, আর পরিবর্তিতটা কত এখানে 2.5 সেকেন্ড। সেই বলে এগুলো বসিয়ে দিলাম, জাস্ট এখানে লসগু করছি। 2.05 - 2 = কি 0.05। এখন দেখো কী করছি, তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন অনেকের প্রবলেম থাকে। সো আমরা জাস্ট কী করি, আমরা জানি যে এই দশমিকের জন্য একটা 1 পাই, আর যতগুলো সংখ্যা থাকবে তার জন্য ততগুলো শূন্য পাবো। তাহলে এই যে দেখো, এই যে 5 লিখলাম, এই দশমিকের জন্য একটা 1 আর সংখ্যা কয়টা 2টা, সেই যে 2টা শূন্য। এখানে দেখো 2.05, তাহলে এই দশমিকের জন্য একটা 1 আর বাকি 2টা সংখ্যার জন্য 2টা শূন্য। উপরে 100 নিচে 100, 2টা বাদ, থাকবে তোমার 5/205। সো 5 205-এর মধ্যে কতবার যাবে 41 বার, থাকবে আলটিমেটলি 3600/41। সো এটাকে ভাগ করলাম, ভাগ করলে কি হয় 87 সেকেন্ড। এখন এই সেকেন্ডকে মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে ভাগ করব, ভাগ করলে হয়ে যাচ্ছে 1.45 সেকেন্ড। সো অপশন 1.45 ছিল না, কাছাকাছি অ্যান্সার ছিল মেবি 1.5, দ্যাটস অ্যান্সার ছিল 1.5। এখন বিষয় হচ্ছে এই চ্যাপ্টারে কোশ্চেন করার মতো আর কিছু নাই। হ্যাঁ, কোশ্চেন করার আর কোনো জায়গা নাই। আর আমি তো অলরেডি এই চ্যাপ্টার থেকে যেই কোশ্চেনগুলো করা যেত সবই করাইছে, দ্যাটস আমি এক্সট্রা কোনো ইনফো দিলাম না। তোমরা যারা আগে আমার ক্লাস করেছো তারা জানো যে আমার এখানে এই ভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস করার পর যদি এক্সট্রা কিছু থাকে আমি সেটা কী করতাম, লিখে দিতাম। বাট এখানে এক্সট্রা কোনো কিছু নাই, যে কারণে আমি আর কিছু লিখি নাই। সো তোমাদের রাবিতে যদি কোশ্চেন হয় ধরো 2টা বা 3টা যদি এই চ্যাপ্টার থেকে করে, তাহলে এইগুলোর মধ্যে থেকেই করবে। সো এইগুলো একটু ভালো করে দেখো, ক্লাসটা একবার দেখো, দেখার পর হচ্ছে পিডিএফটা পড়ো। আর যদি প্রবলেম থাকে ইনবক্সে আমাকে জানাতে পারো, কোনো সমস্যা নেই, আমি আমার ফ্রি টাইমে তোমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিব। ওকে, শুধু এই চ্যাপ্টার না, যে কোনো চ্যাপ্টারের প্রবলেম থাকলে আমাকে জানাতে পারো, আমি ইনশাল্লাহ ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে এই জায়গাটা একটু ভালোভাবে দেখে রাখবা। হ্যাঁ, এগুলো থেকে কোশ্চেন হবে। আর আরেকটা বিষয় বলে রাখি ভাই, এক্সাম তো কয়েকটা হয়ে গেল, রেজাল্টও পেয়ে গেছো কয়েকটার। সো অনেকেরই চান্স হচ্ছে না। সো এটা নিয়ে ভাই মন খারাপ করিও না, টাইম নষ্ট করিও না। আর অমুক ভাই তমুক ভাইয়ের লাইভ সেশন এগুলো দেখে কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। কারণ যখন তোমার একটা এক্সামের আগে 7 দিন 10 দিন বা 15 দিন টাইম থাকে, তখন আর কোনো কোর্সে ভর্তি হয় না। তখন হচ্ছে তুমি ধরো যা পড়ছো আগে সেগুলো রিভিশন দিতে হয়। তোমার ভাইয়া ধরো অনেক ভালো পড়াবে, অনেক কিছু করতে পারবে, বাট কথা হচ্ছে এক্সামের আগে যে 7 দিন 10 দিন থাকবে, ওই টাইমটা হচ্ছে নিজেকে দিতে হয়, নিজের পড়াগুলো রিভিশন দিতে হয়। আদারওয়াইজ এক্সাম হলে গিয়ে পারা জিনিস ভুল করে আসতে হয়। হ্যাঁ, এখন কোনো কোর্সের দরকার নেই, যা পড়ছো ওইগুলো বেশি বেশি রিভিশন দাও, রিভিশন দিয়ে এক্সামের জন্য প্রিপেয়ার্ড হও। আর তোমাদের যে কোনো ভার্সিটি নিয়ে কোনো কোশ্চেন বা হচ্ছে কোনো গাইডলাইন দরকার হলে আমাকে জানিও। আর ডিসক্রিপশনে আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের ছেলেদের এবং মেয়েদের গ্রুপ লিঙ্ক দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিচ্ছি। সো তোমরা ডিসক্রিপশন লিঙ্ক দেখে নিও। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।